একটা গ্রামে দিশা নামের একটা মেয়ে নিজের বুড়ো মা বাবার সাথে থাকতো। দিশার মা বাবা ভেজ পোলাওয়ের ঠেলা লাগিয়ে বিক্রি করত। দিশা একটা 20 বছরের মেয়ে ছিল যে সারা দিন বইয়েই ডুবে থাকতো। একদিন তার মা অনিতা দিশাকে বলে ওঠে, তুই সারা দিন বইয়েই ডুবে থাকিস, একটু আধটু মায়ের কাজে সাহায্য করে দে, বিয়ের পরে এটা তোর কাজেই আসবে। কি সব কথা বলছো মা? বাড়ির সমস্ত কাজকর্ম করতে তো জানি, আর আমি তোমার কাছে রান্নাও তো শিখেছি। দিদা তো আমার হাতের খাবারের খুব প্রশংসা করত। আমি তোকে ভালো করে চিনি, কিন্তু সারা দিন বইয়ে ডুবে থেকে কি বা পাবি? আজ পর্যন্ত পড়াশোনা করে স্ত্রীরা কিছু পেয়েছে? অবশেষে তো তাকে বিয়ে করে রান্না বান্নাই করতে হয়। এরকম নয় মা, যদি আমি সারা দিন বইয়েই ডুবে থাকি তার পেছনেও কারণ রয়েছে। বই আমাদেরকে অনেক কিছু শেখায় মা, আর জীবনে কিছু বড় করতে চাই আমি। দিশার কথা শুনে অনিতা দিশাকে কিছু বলতেই যাচ্ছিল, তক্ষুনি ওখানে দিশার বাবা চলে আসে। আরে আমার মেয়ে দীক্ষা একদম ঠিক কথাই বলছে। অনিতা, ও পড়াশোনা করুক না। আমি তো এটাই বলতে চাইছিলাম গো, যে দিশাকে পড়াশোনা করিয়ে চাকরি করাবো নাকি, অবশেষে তো বিয়েই করাবো না। এরকম করে ভাবতে নেই অনিতা। যদি দীক্ষা ভালো করে শিক্ষাটা লাভ করে তাহলে ও শিক্ষা দিয়ে অনেক লাভ পাবে, তাই না? ও নিজের স্বামীর ওপরে বোঝ হবে না। আর এমনি আজকালকার দিনে মেয়েরা কি পুরুষদের থেকে পেছনে রয়েছে? আরে পুরুষের পায়ে পা মিলিয়ে চলছে তারা। বাবা, আমার স্কুলে 2 দিনের জন্য জঙ্গলে ট্যুরে যাচ্ছে, আমি যেতে পারি? কিন্তু ম্যাম 500 টাকা চেয়েছে। মা, আমি তোমায় কখনো বারণ করতাম না, কিন্তু তুমি তো জানোই যে আজকালকার দিনে ব্যবসা কত খারাপ হচ্ছে। আমি তোমার স্কুলের ফিসটাও কত কষ্ট করে দিতে পারি। ট্যুরে যাবার জন্য যে স্কুলের সংস্থা তোমার কাছ থেকে কিছু পয়সাও তো চেয়েছে, তাই না? যেটা এই সময় আমার কাছে নেই মা। তোমার মুখটা দেখে বুঝতে পারছি তোমার খুব দুঃখ লেগেছে, তাই না? তোমার মুখটা দেখে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে মা। তুমি চিন্তা করো না মা, কালকে আমি কারুর কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে তোমাকে দিয়ে দেব। বাবার কথা শুনে দিশা খুশির চোটে পাগল হয়ে যায়। এটা কি গো, এখন মেয়ের জন্য পয়সা উধার নেবে? আরে কোনো ব্যাপার না, মেয়েটা পড়াশোনা করতে পারলে তো ও আগামী দিনে অনেক বড় হবে, আমাদের পাশে থাকবে। কিন্তু পরশু আমাদেরকে বাড়ির ভাড়া দিতে হবে যে। পরের দিন রমন আবার নিজের ঠেলা নিয়ে বাস স্ট্যান্ডের কাছে চলে যায়, আর ও এটাই ভাবতে শুরু করে যে সে টাকা কার থেকে উধার চাইবে। তক্ষুনি সে দূর থেকে গ্রামের প্রধানকে আসতে দেখে, যিনি তার কাছেই আসছিলেন। নমস্কার নমস্কার প্রধান মশাই। আরে আরে নমস্কার নমস্কার নমস্কার। তা বলো, কেমন আছো তুমি? তা ব্যবসা কেমন চলছে তোমার? বাজারের অবস্থা খুবই খারাপ প্রধান মশাই। আগে পোলাও বিকেলের মধ্যে বিক্রি হতো, কিন্তু এখন তো কখনো কখনোই যেমনকার পোলাও সেরকমই পড়ে থাকে, তাই না? খুবই সমস্যা আমার। আরে আরে রমন, আজকাল হলো চাইনিজ ফুডের যুগ। এখানে নানা রকমের খাবার তৈরি হচ্ছে, আর তুমি মানে এর মধ্যে তোমার এই দেশি পোলাও আর কে খাবে বলো তো? গ্রামের দশা এখন আর আগের মতন নেই ভাই। গ্রামের লোকজনও তো আগের থেকে পাল্টে গেছে। প্রধান মশাই, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, কি কথা বলতে চাও বলো। আমাকে আমাকে কিছু পয়সা ধার দেবেন আপনি? কত পয়সা লাগবে তোমার? ওই আমার 2000 টাকা মতন লাগবে আর কি। আসলে ব্যাপারটা হলো আমার 1500 টাকা বাড়ির ভাড়া দিতে হবে তো, আর 500 টাকা মেয়ের স্কুলে জমা করতে হবে আমার। আরে তো দীক্ষা স্কুলের ফিস এখনো দিতে পারোনি নাকি? না, সে তো আমি কবে দিয়ে দিয়েছি প্রধান মশাই। আসলে ব্যাপারটা হলো যে স্কুলের তরফ থেকে বাচ্চারা সবাই ট্যুরে নিয়ে যাচ্ছে, মানে জঙ্গলে, তাই মেয়েটা যেতে চাই তো সেই জন্য পয়সাটা চাইছিলাম। স্কুলের লোককে 500 টাকা দিতে হবে আমাকে। আরে তোমার কি হয়েছে বলো তো রমন? তোমার ব্যবসা একই খারাপ চলছে, আর তার উপর তুমি বাড়ির ভাড়াও তোমাকে দিতে হবে। এর মধ্যে তুমি তোমার মেয়েকে ট্যুরে পাঠাতেই হবে তোমাকে। মেয়েটা গাছপালা খুব ভালোবাসে প্রধান মশাই, আর সারা দিন ও তো শুধু গাছেদের ব্যাপারে বইয়েতে পড়তেই থাকে। আজকে বিকেলের মধ্যে যদি পয়সাটা আমি না দিই তাহলে মেয়েটার মনে মনে খুব কষ্ট পাবে প্রধান মশাই। প্রধান রমনের কথা শুনে রমনকে খুব ধ্যানপূর্বক দেখে। তক্ষুনি প্রধানের সাথী অভিমন্যু ওখানে পৌঁছে যায়। অভিমন্যু একজন খারাপ স্বভাবের ব্যক্তি ছিল, যে প্রধানের সব সময় কানে কিছু না কিছু বলতো। অভিমন্যু ওদের দুজনের কথা অনেকক্ষণ ধরে শুনল।
অভিমন্যু প্রধানের কানে বলল, আরে কি এত চিন্তা করছেন প্রধান মশাই? 1000 টাকারই তো ব্যাপার, তাই না? দিয়ে দিন আপনি। আর এমনিতেই ও ঠেলা গাড়িটা 10,000 টাকা দাম হবে, তাই না? এই সময় ওর ব্যবসা একেবারেই ভালো চলছে না। ও আপনার পয়সা ফেরত দিতে পারবে না। পয়সার বদলে ওর ঠেলা গাড়িটা আপনি নিয়ে নেবেন। পুরো 8,000 টাকার লাভ হবে আপনার, তাই না? অভিমন্যুর কথা প্রধানের মাথায় বসে যায়। তা তুমি এই পয়সা কবে ফেরত দেবে আমাকে? প্রধান মশাই, মাত্র আমাকে 2 মাস সময় দিন, তাহলে দিয়ে দেব। তার আগে আমি কত পয়সা আপনার কাছ থেকে নিয়েছি, তাই না? কিন্তু সব সময় পয়সা তো ফেরত দিয়েছি। আরে সেই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা ছিল, কিন্তু এই সময়ের ব্যাপারটা একেবারেই আলাদা। আমি ঠিক বুঝলাম না প্রধান মশাই। আরে দেখো রমন, আজকালকার ব্যবসা তো সবারই খারাপ চলছে, তাই না? আমারও ব্যবসা খুবই খারাপ চলছে, তো সেই জন্য পয়সা আমার তাড়াতাড়ি লাগবে। আর একটা 2 নম্বর কথা, পয়সা তো দিয়ে দেবো, কিন্তু কিছু জিনিস তোমাকে বন্ধক রাখতে হবে আমার কাছে। প্রধানের কথা শুনে রমন খুব অবাক হয়ে যায়। রমন জানতো যে প্রধান ভেতর থেকে তো ভালো স্বভাবের লোক। রমন বুঝতে পারল যে কিছুক্ষণ আগেই প্রধানের কানে অভিমন্যু কিছু না কিছু বলেছে, কিন্তু রমন খুব বাধ্য ছিল, কারণ প্রধান ছাড়া গ্রামে আর কেউ ছিল না যে 2000 টাকা রমনকে দিতে পারে। আমার কাছে আর কি আছে বলুন তো প্রধান মশাই? বন্ধক রাখার জন্য তো শুধুমাত্র একটা ভাড়ার বাড়ি রয়েছে। আর কিন্তু আপনি কি আমার কথায় বিশ্বাস করছেন না? আরে ভরসা করার যুগ এখন চলে গেছে। তোমার এই ঠেলা গাড়ি তুমি রেখে দাও না। তোমার 1 মাসের মধ্যে যদি পয়সা আমাকে না দিতে পারো, তাহলে আমি তোমার এই ঠেলা গাড়িটা কবজা করে নেবো। হ্যাঁ, আর সেই নিয়ে কিন্তু তুমি কোনো কথা বলতে পারবে না। রমন গভীর চিন্তায় ডুবে যায় আর বলে, ঠিক আছে প্রধান মশাই, যেমনটা আপনি বলবেন। প্রধান হাসতে হাসতে ওখান থেকে চলে যান। বিকেলবেলা রমন 500 টাকা নিজের মেয়েকে দিয়ে দেয়। দিশা খুশির চোটে বাইরে চলে যায় আর রমন সমস্ত কথা নিজের স্ত্রী অনিতাকে বলে দেয়। এটা কি করেছো তুমি? তুমি তো ভালো করে জানো যে ওরা ভালো স্বভাবের লোক নয়। প্রধান ভালো স্বভাবের আর দয়ালু ব্যক্তি। নিশ্চয়ই অভিমন্যু তোমার ঠেলার ওপরে লোভ দেখিয়েছে। প্রধান তোমার ঠেলা নিয়ে কি করবে? উনি নিশ্চয়ই তোমার ঠেলাটা অভিমন্যুকে দিয়ে দেবে। তোমার কাছে যখন ঠেলাই থাকবে না, তখন তুমি কি করবে? ততদিনে কিছু না কিছু একটা ব্যবস্থা আমি করেই নেব। এমনিতেই বাড়ি ভাড়ার জন্য পয়সা তো আমাদেরকে দিতেই হবে। 1500 টাকা তো আমাকে এমনিতেই চাইতে হতো। পরের দিন দিশা জঙ্গলে ট্যুরে চলে যায়। দিশা জঙ্গলের ঘন গাছগুলোকে মন দিয়ে দেখছিল। তক্ষুনি তার চোখ পড়ে একটা বুড়ি মহিলার ওপর। আর ওই বুড়ি মহিলা কলা পাতার ভেতরে কিছু রান্না করছিল। কলার পাতার মধ্যে থেকে খুব সুগন্ধ আসছিল। দিশা নিজেকে আটকাতেই পারল না আর ওই বুড়ি মহিলার কাছে চলে যায়। এটা কি মা? এটা কলার পাতার ভেতরে বানানো বিরিয়ানি সোনা। এটা কি করে সম্ভব হতে পারে? একদম সম্ভব হতে পারে সোনা। আমি এই রেসিপিটাকে জানি। তারপর দিশা সেই মহিলার চেহারাটাকে খুব গম্ভীরভাবে দেখে। আপনার চেহারার লাইনগুলোকে দেখে বুঝতে পারছি যে আপনি এই জঙ্গলে থাকেন না, আর এই রেসিপিটাও এই দেশের নয়। তুমি তো খুবই জ্ঞানী ব্যক্তি বাবু। তুমি কি করে বুঝতে পারলে এটা? আমি সারাদিন বই পড়তে থাকি। আমি কিছু নতুন শিখতে চাই। আমি তোমার থেকে খুব প্রভাবিত হয়ে গেছি। কি নাম তোমার? দিশা। দিশা, দিশা, তুমি একদম ঠিক বলেছ। আমি নিজের যুবক অবস্থাতেই অর্ধেক পৃথিবী ঘুরে নিয়েছি। আমার পরিবারের লোকেরা সবাই আমাকে ছেড়ে বিদেশে গিয়ে শিফট হয়েছে। সেই দিনের পর থেকে এই পৃথিবী থেকে আমার মন একেবারে সরে গেছে। এখন আমি জঙ্গলে একা থাকি। আপনি কি আমাকে এই রেসিপিটা শেখাবেন? যদি অন্য কেউ বলতো তাহলে আমি শেখাতাম না, কিন্তু তুমি খুবই জ্ঞানী ব্যক্তি। তোমার চোখের আলো বলছে যে তুমি নিশ্চয়ই এগিয়ে যাবে। আমি তোমাকে নিশ্চয়ই বানানো শেখাবো। বুড়ি মহিলা দিশাকে সমস্ত রেসিপি বলে। বিকেলবেলা দিশা বাড়িতে চলে যায়। সময় এইভাবেই কেটে যায়। রমনের কাজ একেবারে বন্ধ হয় আর প্রধান অভিমন্যুর সাথে এসে রমনের ঠেলা নিয়ে চলে যায়। রমনের ব্যবসা একেবারে বন্ধ হয়ে যায়। তার ওপর বাড়ির ভাড়াও অনেক বেশি হয়ে গেছিল।
কতবার তোমাকে বুঝিয়েছি কিন্তু তুমি বুঝতেই চাও না। কি দরকার ছিল মেয়েটাকে এত বেশি লেখাপড়া করানোর? এখন বলো, মেয়েকে লেখাপড়া করিয়ে কি পেলে? ওর স্কুলে যত টাকা খরচা করেছি তত টাকা যদি জমা করতাম তাহলে আমাদের কাজে আসতো আজ। আরে এতে এতে দীক্ষার কোনো দোষ নেই অনিতা। খুনি ওখানে দিশা এসে যায় আর বলে, বাবা, আমার কাছে একটা উপায় আছে। কিরকম উপায় সোনা? কিছু মাস আগে যখন আমি জঙ্গলে ট্যুরে গেছিলাম তখন ওখানে একজন বুড়ি মহিলার কাছে আমি একটা বিরিয়ানির রেসিপি শিখেছি। আমার মনে হয় যদি সেই বিরিয়ানি আমরা আমাদের গ্রামের লোকেদের বিক্রি করি তাহলে অনেক লাভ হবে। কিরকম কথা বলছিস তুই? কি বলতে চাইছিস যে তোর বাবা পোলাও বানাতো? অনিতা, আমার মনে হয় দীক্ষা একদম ঠিক কথাই বলছে। প্রধানমশাই তো এই কথাটাই বলছিল যে এখনকার দিনে ভারতবর্ষে নতুন নতুন খাবার চলে এসেছে, তাই না? যতদিন না আমরা নতুন কিছু করব ততদিন এইভাবেই আমরা পিছিয়ে পড়বো, তাই না? কিন্তু সমস্যা এটা হলো যে মেয়ের কথাটা যদি মেনেও নেই তাহলে তুমি এই বিরিয়ানি বিক্রি করবে কোথায়? ঠেলা তো অভিমন্যু নিয়ে গেছে। তুমি তার চিন্তা করো না মা, আমি নিজের বাড়ির আর্থিক স্থিতির ব্যাপারে টিচারের সাথে কথা বলেছি। ওনার কাছে একটা খালি দোকান আছে। উনি আমাকে বলেছেন যতক্ষণ পর্যন্ত আমরা টাকা না রোজগার করি ততক্ষণ পর্যন্ত দোকানটা আমরা নিতে পারবো। দিশার কথা শুনে রমন খুশি হয়ে যায়। পরের দিন দিশা রমনকে খেতে নিয়ে যায় আর নিজের বাবার সাথে অনেকগুলো কলার পাতা নিয়ে দোকানে চলে আসে। রমন আর অনিতা সেই দোকানের পরিষ্কার পরিচ্ছন্ন আগের থেকেই করে ফেলে। দিশা সেই কলার পাতার ভেতরে বাসমতি চাল আর অন্যান্য জিনিস দিয়ে আগুনের মধ্যে রেখে দেয়। কিছুক্ষণের মধ্যেই পাতার বিরিয়ানি তৈরি হয়ে যায় আর সুগন্ধ বেরোয়। তার গন্ধ এত সুন্দর ছিল যে ওখান দিয়ে যেই লোকেরাই যাচ্ছিল তারা নিজেদেরকে আটকাতে পারল না। একজন ব্যক্তি সঙ্গে সঙ্গে আসলো আর বলল, আরে আপনার দোকান থেকে খুব ভালো ভালো গন্ধ বেরোচ্ছে তো। এটা কি কোনো নতুন হোটেল নাকি? রমন কিছু বলার আগেই দিশা সেই লোকটাকে বলে ওঠে, আপনি একদম ঠিক বুঝেছেন, এটা আমাদের নতুন হোটেল, কলার পাতার বিরিয়ানির হোটেল। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই দোকানে একটা টেবিলে বসে যায় আর বলে, আমিও এক প্লেট খেতে চাই অবশ্যই। দিশা তাকে গরম গরম বিরিয়ানি এনে দেয়। ওই ব্যক্তিটা দেখতে দেখতেই বিরিয়ানির 4-5 প্লেট খেয়ে নেয়। দারুণ লাগলো আমার। তা কত হলো? 2000 টাকা। ওই লোকটা হাসি খুশি 2000 টাকা দিশাকে দিয়ে দেয়। ওই লোকটা শহরে থাকতো আর একজন ফেমাস ইউটিউবার ছিল। আরে এই ধরনের খাবার আমি আমার জীবনে প্রথমবার খেয়েছি। আমার তো মনে হয় না ভারতে অন্য কোথাও তৈরি হয়। আপনার যদি কোনো আপত্তি না থাকে আমি কি আপনার একটা ফটো কলার পাতার বিরিয়ানির সাথে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি কি? হ্যাঁ নিশ্চয়ই, এতে তো আমাদের হোটেলেরই লাভ হবে। সেই লোকটা দিশার একটা ছবি কলার পাতার বিরিয়ানির সাথে তুলে নেয় আর ফেসবুকে আপলোড করে দেয় আর ওখান থেকে চলে যায়। রমন 2000 টাকা দেখে খুব খুশি হয়। এত টাকা ও 10 দিনেও রোজগার করতে পারতো না। দেখলে অনিতা, মা পড়াশোনা করে কত লাভ করেছে। একবার ভেবে দেখো, যদি ওকে পড়াশোনা না করাতাম তাহলে আজকে আমাদের কি অবস্থা হতো। তুমি একদম ঠিক বলছো। আমি তো নিজের ভাবনার ওপরে খুব খারাপ পাচ্ছি। কিছুদিনের মধ্যেই দেখতে দেখতে দিশার সেই ফটো সমস্ত ইন্ডিয়ায় ভাইরাল হয়ে যায়। দিশার হোটেল থেকে দূর দূর থেকে কলার পাতার বিরিয়ানি খেতে আসতে শুরু করে। কিছু মাসের মধ্যেই রমন সেই দোকানটা দিশার টিচারের থেকে কিনে নেয়। এখন রমনের একটা অনেক সুন্দর বাংলো ছিল আর সেই গ্রাম দিশার গ্রাম দেশ ভরে প্রসিদ্ধ হয়ে ওঠে। কিন্তু এই কথাটা অভিমন্যু সহ্য করতে পারল না। ও প্রধানকে বলে, আরে প্রধান মশাই, ও তো আপনাকে অপমান করলো। আপনার গ্রামের নাম আপনার জন্য না হয়ে বরং দীক্ষার জন্য প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধান অভিমন্যুকে কিছু বলতো তার আগেই প্রধানের স্ত্রী ক্রোধিত হয়ে ওখানে আসে। এখন তোমার ঘরে আসার কোনো দরকার নেই। আরে এসব তুমি কি বলছো? আরে ও আমার পাশে থাকে সব সময়। তোমার সাথী নয় বরং তোমার শত্রু। আরে দিশাকে তো পুরস্কার দেওয়া উচিত। দিশার কারণে আমাদের গ্রামের নাম কত প্রসিদ্ধ হয়েছে। আমাদের বাচ্চাদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে। এই অভিমন্যু সারা দিন গ্রামবাসীদের বিরুদ্ধে তোমার কানে বলে আর তোমার মাথা খারাপ করে। এর কারণেই তোমার ছবি কত খারাপ হয়েছে তুমি সেটা জানো না।
প্রধান নিজের স্ত্রীর কথা বুঝতে পারে। সে অভিমন্যুকে ধাক্কা মেরে বাড়ির বাইরে বার করে দেয়। বিকেলবেলা প্রধান আর তার স্ত্রী রমনের হোটেলে বিরিয়ানি খেতে পৌঁছে যায়। আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তাই না? অভিমন্যুর কথা শুনে আমি তোমার কাছ থেকে তোমার ঠেলাগাড়ি কেড়ে নিয়েছিলাম। সেরকম কিছু ব্যাপার নয় প্রধান মশাই, এসবই ঈশ্বরের লীলা। আপনি যদি এমনটা না করতেন, আমি তাহলে এত বড় লোক কি করে হতাম? কিন্তু আমি যত বড়ই লোক হই না কেন, কারণ আপনি হলেন এই গ্রামের প্রধান মশাই। দিশার কলার পাতার বিরিয়ানি আজও শহর থেকে খাওয়ার জন্য আসে। প্রমোদ শহরে একটা প্রাইভেট চাকরি করত। ও একটা অনেক পরিশ্রমী ছেলে ছিল। ও একজন কৃষকের ছেলে ছিল। আজ সকাল সকাল সে নিজের কাজে যাওয়ার জন্য বেরিয়েই ছিল যে তক্ষুনি তার মোবাইলের বেল বাজে। প্রমোদ দেখতে পায় যে নাম্বার তার গ্রামের বল্লি নামের লোকের ছিল। প্রমোদ ফোন রিসিভ করলো। হ্যালো বাল্লি, কেমন আছো? এতদিন পরে তোমার আমার কথা মনে পড়লো তাহলে? আরে তোর জন্য একটা খারাপ খবর আছে রে প্রমোদ। খারাপ খবর? মা বাবা ঠিক আছে তো? কালকে তোমার বাবা পরলোকে গমন করেছেন, আর তোমার মা কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছেন। সমস্ত গ্রামবাসীরা তোমারই অপেক্ষায় রয়েছে। তুমি প্রথম ট্রেন ধরি নিজের গ্রামে চলে এসো। প্রমোদ নিজের গ্রামে যাওয়ার ট্রেন ধরে নেয়, আর কিছু ঘন্টার মধ্যেই সে নিজের গ্রামে পৌঁছায়। প্রমোদ কাঁদতে কাঁদতে নিজের বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করে। রাত্রিবেলা প্রমোদ নিজের মা সুখমণির কাছে পৌঁছায়। মা, আমি তো বাবাকে ঠিকঠাকভাবেই ছেড়ে গিয়েছিলাম, হঠাৎ করে বাবার কি হলো? তোর বাবা কিছুদিন আগে একদম ঠিক ছিলেন বাবু, কিন্তু গত কিছুদিন ধরে উনি খুব চিন্তিত ছিলেন। কিন্তু কেন মা? কারণ ঠাকুর বীরেন্দ্র প্রতাপের লোকেরা ক্রমাগত ওনার কাছে টাকা চাইছিল, আর তোর বাবার কাছে এত টাকা ছিল না যে উনি ওদেরকে ফেরত দেবেন। আমি এটা বুঝতে পারছি না মা, যে এই ঠাকুর বীরেন্দ্র প্রতাপের লোকেরা বাবার কাছ থেকে কোন টাকার জন্য উসুলি করছিল। ওর ধার তো আমাদের অনেক আগেই মিটিয়ে দিয়েছিলাম, তাই না? বাবু, অনেক বছর আগে যখন তুই খুব ছোট্ট ছিলিস, তোর বাবা ঠাকুর বীরেন্দ্র প্রতাপের কাছ থেকে কিছু টাকা নিয়েছিলেন, কিন্তু ওই টাকাটা উনি আজ পর্যন্ত চোকাতে পারেননি। গত 6 মাস ধরে উনি ঋণের টাকা চোকাতে পারেননি। সেই কারণেই ওনার ওপর অনেক বেশি ঋণ হয়ে গেছিল। হয়তো এই চিন্তার কারণেই উনি চলে গেলেন। এ তো ঘোর অন্যায় মা, আমি চুপ করে থাকবো না। আমার বাবা আমার ছোটবেলায় ঠাকুরের কাছ থেকে ধার নিয়েছে বলে ও সুদের বদলে আমাদের সমস্ত খুশি কেড়ে নিল আমার কাছ থেকে। কিন্তু আমরা কি করতে পারি প্রমোদ? ঠাকুর বীরেন্দ্র প্রতাপ অনেক বড় লোক, যে তার শহরে নেতাদের সাথে পরিচিত রয়েছে অনেক, সেটা ভুলে যেও না। সে এখানকার জমিদার। তক্ষুনি ঠাকুর বীরেন্দ্র প্রতাপের 2 জন গুন্ডা জগ্গু আর বিল্লু প্রমোদের বাড়ির ভেতরে চলে আসে। এসব কি আজেবাজে কথা বলছো? এটা কোনো আজেবাজে কথা বলছি না প্রমোদ, এটা আমাদের অধিকার। জাগ্গো ভাই ঠিক কথা বলছে। তুমি কি এটাও জানো না যে আমরা 2 জন ঠাকুর বীরেন্দ্র প্রতাপ সিং এর লোক, আর এটা আমাদের পুরো অধিকার রয়েছে যে আমরা যখন চাইবো, দিন হোক বা রাত, যার তার বাড়িতে ঢুকতে পারে। পৃথিবীটা অনেকটাই পাল্টে গেছে, তোমরা 2জন বুঝতে পেরেছো? এই তোমার কথা শুনতে আমরা আসিনি, বুঝেছো? এই মুহূর্তে তোমাকে ঠাকুর বীর প্রতাপ সিং ডেকে পাঠিয়েছে নিজের হাবেলিতে। ঠাকুরের হাবেলিতে আমি তোমাকে একা যেতে দেবো না প্রমোদ, আমিও তোমার সাথে যাব। তুমি তো এমন করে বলছো যেন ঠাকুর সাহেব প্রমোদকে একেবারে প্রাণে মেরে ফেলবে। বল্লি আর প্রমোদ জগ্গু আর বিল্লুর সাথে ঠাকুরের হাবেলিতে পৌঁছায়। ঠাকুর খুব অস্থিরভাবে প্রমোদের অপেক্ষা করছিল। প্রমোদকে দেখার পর ঠাকুর হাসতে হাসতে বলেন, তোমাকে দেখে আমার খুব খুশি হলো প্রমোদ। তুমি হয়তো আমার গ্রামের প্রথম লোক যে পড়াশোনা করে শহর থেকে গ্রামে এসেছো। আপনি একদম ঠিক কথাই বলেছেন ঠাকুর সাহেব। তবে ভুলে যাবেন না, ছোটবেলায় আমি যে স্কুলে পড়াশোনা করতাম সেই স্কুলটা আপনি বন্ধ করিয়ে দিয়েছিলেন। কিন্তু তোমার বাবার তো তোমাকে পড়াশোনা করিয়ে শিক্ষিত করে তোলার একটা উৎসাহ ছিল বটে। আজ যদি সে জীবিত থাকতো তবে তোমাকে দেখে খুবই খুশি হতো। কিন্তু যা হবার তা তো হবেই ভাই, ঠিক কি না? আপনি এখানে কেন ডেকেছেন আমাকে সেটা বলুন। তুমি তো জানোই যে প্রমোদ, তোমার বাবা অনেক বছর আগে আমার কাছ থেকে 10,000 টাকা নগদ নিয়েছিল, যার সুদ আজ পর্যন্ত চলছে, তাই না? না তোমার বাবা আজ পর্যন্ত সুদ মেটাতে পেরেছে, আর না নগদটা। তোমার বাবা তো এখন এই জগতে আর নেই।
কিন্তু ছেলের কর্তব্য হলো নিজের পিতার ঋণ শোধ করা। এখন সেই ঋণ তুমি শোধ করবে। ঠাকুর বীরেন্দ্র প্রতাপের কথা শুনে প্রমোদ প্রচণ্ড রেগে যায় আর বলে, আমি এটা বুঝতে পারছি না ঠাকুর সাহেব, যে 10,000 টাকার বদলে আপনি আমার পরিবার থেকে কত সুদ আর নেবেন। না, যতদূর পর্যন্ত আমি জানি আমার বাবা প্রতি মাসে আপনাকে সুদের টাকা দিত, তাই তো? আমি আপনার খাতাটা একবার দেখতে চাই। আমিও দেখতে চাই যে এমন কোন সুদ রয়েছে যেটা শোধই হচ্ছে না আজ পর্যন্ত। গলা নামিয়ে কথা বলো প্রমোদ। এটা তোমার শহর নয়, এটা হলো আমার গ্রাম। আর তুমি আমার হাবেলির ভেতরে রয়েছো, যার দেওয়ালগুলো শুধুমাত্র আমার গলা শোনাই পছন্দ করে। তোমার মতন গরিব ব্যক্তি নয়, বুঝেছো? তুমি এটা ভুলে যেও না যে আমি এই গ্রামের জমিদার। তুমি যদি তোমার বাবার ঋণ না শোধ করো, তাহলে আমি তোমার জমি আর তোমার বাড়ি দুটোই তোমার থেকে কেড়ে নেব। কোন যুগের কথা বলছেন ঠাকুর সাহেব? জমিদারির যুগ চলে গেছে এখন। এই যুগ হলো নতুন যুগ, ভুলে যাবেন না। এখন এই দেশে গরিব মানুষদের জন্য ন্যায় আর অন্যায়ের সিদ্ধান্ত নেবার জন্য তোমার মতন বাজে জমিদারদের দরকার হয় না। আদালত করে। আমি আমার বাবার কেস কোর্টে নিয়ে যাব, আর তোমার পুরো মুখোশটা আমি খুলে দেব যে কিভাবে তুমি 10,000 টাকার বদলে আমার বাবাকে নিশ্চিন্তে কোনোদিন থাকতে দাওনি। তাহলে তুমি তোমার বাবার ঋণ মেটাবে না, তাই তো? কোনো মূল্যেও নয় ঠাকুর সাহেব। আপনার যা করার আপনি করুন। আমাদের দুজনের দেখা এবার শুধুমাত্র কোর্টেই হবে। এইটুকু বলে প্রমোদ বল্লির সাথে রাগের চোটে ওখান থেকে চলে যায়। প্রমোদের যাওয়া মাত্রই বিল্লু ঠাকুরকে বলে, এটা কিন্তু আগামী দিনের জন্য আপনার জন্য একেবারেই ভালো হবে না ঠাকুর সাহেব। আমার তো মনে হয় এই ছেলেটা সমস্যা নিয়ে এসেছে। তুমি একদম ঠিক কথা বলছো বললো। ও তো একেবারে শিক্ষিত লোকেদের মতন কথা বলছে। এই শিক্ষার রোগ যদি আমাদের গ্রামে ছড়িয়ে পড়ে, তাহলে আমি তো পথে বসবো। তাহলে এই ছেলেটার এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করতে হবে সাহেব। না হলে ও তো নিজের মতন আরও লোকজনকে যদি শিক্ষিত করে তুলতে পারে না, তাহলে আপনার এই জমিদারি, যেটা আপনি বংশগতভাবে চালিয়ে আসছেন, যেটা ইংরেজরা আর ভারত সরকারও শেষ করতে পারেনি, এই সামান্য একটা ছেলে শেষ করে দেবে। পরে এত সোজা নয় রে বিল্লু। ওই বোকাটা এটাও বোঝে না যে ঠাকুর বীরেন্দ্র প্রতাপ কোনো কাঁচা খেলোয়াড় নয়। ও যদি নিজের বাবার ঋণ না শোধ করে, তাহলে ওর বাড়ির কাগজপত্র তো এখনো আমার কাছেই রয়েছে সিন্ধুকে। আমি ওকে একেবারে বাড়ি ছাড়া করব। পরের দিন প্রমোদ নিজের খেতে চলে যায়, আর ওখানে তার প্রেমিকা আরতি পৌঁছায়। প্রমোদ আরতিকে ছোট্টবেলা থেকে ভালোবাসে। তোমার সাথে বিয়ে করার জন্য আমাকে আর কতদিন অপেক্ষা করতে হবে প্রমোদ? আরতি, এইবারে তো আমার বাবার সাথে তোমার ব্যাপারে কথা বলতে আমি চেয়েছিলাম, কিন্তু বাবার এই জগতে নেই, তাই না? কিন্তু কয়েকদিন পরে মায়ের সাথে তোমার ব্যাপারে আমার ব্যাপারে সব বলে দেব, আর তোমাকে বিবাহ করে নেব। বিয়ে করার পরেও তুমি শহরে একাই যাবে, না আমাকে আর মাকেও নিয়ে যাবে? না আরতি, আমি সিদ্ধান্ত করে নিয়েছি। এখন আমি এই গ্রামেই থাকব। আমার গ্রাম অনেক বছর ধরে ওই ঠাকুরের গোলাম হয়ে রয়েছে, আর এই ঠাকুরের গোলাম থেকে গ্রামবাসীদেরকে স্বাধীনতা দেব। এটা এতটা সহজ নয় প্রমোদ। এতটা কঠিনও নয় আরতি। আমি খুব ভালো করেই জানি যে আমার গ্রামে শিক্ষার একটু কমতি রয়েছে। যেই দিন আমার গ্রামের সমস্ত নাগরিকরা ভালো শিক্ষা পেয়ে যাবে, সেদিন থেকে ঠাকুরের দোকান একেবারে বন্ধ হবে। প্রমোদ সেই দিনের পর নিজের গ্রামে নিজের ক্ষেতেই কাজ করতে শুরু করে। ও সারা দিন পরিশ্রম করত, আর বিকেল বেলা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চা আর বয়স্কদেরকে শিক্ষার অনেক রকমের কথা বলতো। গ্রামের লোকেদের মন থেকে এখন ঠাকুরের ভয় দিন প্রতিদিন শেষ হতে যাচ্ছিল। ঠাকুর এই কথাটা নিয়েই প্রচণ্ড চিন্তিত থাকেন। গ্রামের লোকেরা এখন ঠাকুরের কোনো কথা শুনতো না। কিন্তু কিছু বছর পর গ্রামে ভয়ঙ্কর আকাল পড়ে। আকাল পড়ে যাওয়ার কারণে গ্রামের যে জমি ছিল সেগুলো চাষবাসের লায়ক থাকে না, আর জলের ব্যবস্থাও ঠাকুরের হাতেই ছিল। খিদের চোটে অস্থির হয়ে সমস্ত গ্রামবাসীরা প্রমোদকে মন্দ মন্দ বলে। তক্ষুনি প্রমোদের বন্ধু বল্লি সমস্ত গ্রামবাসীদের বলে, তোমাদের সবার লজ্জা হওয়া উচিত। এতদিন ধরে প্রমোদ তোমাদের পাশে থেকে এলো, তাই না? আর আজকে সামান্য একটু গন্ডগোল হয়েছে বলে তোমরা সবাই প্রমোদকে খলনায়ক করে তুললে। এটা আমাদের সবথেকে বড় ভুল ছিল বাল্লি, যে আমরা প্রমোদের কথা শুনেছি, বুঝেছো? আরে ও যদি পড়াশোনা করেই থাকে তাতে তার কি? সে তো তোর মাকে নিয়ে শহরে চলে যাবে।
আরে না খেতে পেয়ে তো আমরা মরবো, তাই না? এর থেকে ভালো তো ঠাকুর সাহেবের গোলামি ছিল। এখন আমরা কোন মুখ নিয়ে ঠাকুর সাহেবের কাছে জলের জন্য যাব বলো তো? তোমাদের সবাইকে প্রমোদের ওপরে ভরসা রাখা উচিত। প্রমোদের আসার আগে মনে করো ঠাকুর তোমাদের ওপর কত অত্যাচার করত। গ্রামবাসীরা, এখনো সময় আছে, আমরা সবাই ঠাকুর সাহেবের কাছে যাই আর আমরা যা করেছি তার কাছ থেকে গিয়ে ক্ষমা চেয়ে নিই। শুধুমাত্র ঠাকুরই তো রয়েছেন যে আমাদের জমিতে জল দিতে পারে, তাই না? আর সেটা কিভাবে? আরে ভুলে যেও না বাল্লি, যে গ্রাম থেকে কিছুটা দূরে একটা নদী বয়, যে অন্য নদী থেকে যুক্ত হয়েছে, আর সেই নদীটা তো ঠাকুরের সম্পত্তিতে আসে, তাই না? ঠাকুর ওই নদীর সাহায্যে আমাদের জমিতে জল তো দিতেই পারে, আর সে আমাদের বীজ আনার জন্য কিছু টাকাও দিতে পারে, তাই না? কিন্তু সে তার বদলে কত বেশি সুদ নেবে সেই ব্যাপারে কি একবারও তোমরা ভেবে দেখেছো? আরে এখন আমরা আমাদের পেট ভরতে চাই, বুঝেছো? এখানে কোনো সিনেমা চলছে না বাল্লি, এটা হলো বাস্তব, আর বাস্তবে তো এমনটাই হয়। গ্রামের সমস্ত লোকেরা ঠাকুরের হাবেলিতে যায়। ঠাকুর সেই সময়েরই অপেক্ষায় ছিল। ঠাকুর একটা সাদা স্ট্যাম্প পেপারে সমস্ত গ্রামবাসীদের আঙুলের মোহর লাগিয়ে নেয়। তোমরা সবাই নিশ্চিন্ত হয়ে নিজের নিজের বাড়ি যাও তো। কালকে আমি তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো পয়সা, আর আজকে রাত্রের মধ্যেই নদীর জল গ্রামে ছেড়ে দেবো, ঠিক আছে? আরে একই ঠাকুর মশাই, আরে একই ঠাকুর সাহেব, আপনি তো গ্রামের লোককে কাউকে কিছু বললেন না। আরে কালকে আমি সবাইকে গ্রাম থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। ওরা সবাই ওদের জমি আমার নামে করার জন্য বাধ্য হবে, বুঝেছো? সেটা তো আপনি এখনো করতে পারতেন। আপনি সাদা কাগজে আঙুলের ছাপ তো নিয়েই নিয়েছেন তো সবার। তুমি এখন কৃষি কানুনের ব্যাপারে কিছু জানো না। আমি অনেক চিন্তা করে চালটা চেলেছি। এবার আমার গ্রামে সবার জমি চাই, বুঝেছো? পরের দিন ঠাকুর সমস্ত গ্রামবাসীদের বাড়ির থেকে তাদেরকে ধাক্কা মেরে বাইরে বার করে দেয় আর তাদের বাড়িতে তালা লাগিয়ে দেয়। সমস্ত গ্রামবাসীরা নিজের বাড়ি থেকে বেরিয়ে যায়। প্রমোদ গ্রামবাসীদের এই দুর্দশা দেখতেই পারছিল না। বেচারা প্রমোদ জঙ্গলে নিজের গ্রামবাসীদের অসুবিধায় চোখের জল ঝরাচ্ছিল, আর তক্ষুনি তার কানে একজন সাধুর আওয়াজ চলে আসে। তুমি কান্নাকাটি করছো কেন বাবা? আমার গ্রামবাসীরা খুব কষ্টে রয়েছে বাবা। আমি আমার গ্রামের লোকেদের কষ্টে থাকতে দিতে পারি না। ঠাকুর সাহেব সবার ঘর বাড়ি কেড়ে নিয়েছে, আর এখন সে সমস্ত গ্রামবাসীদেরকে বাড়ির বদলে তাদের জমি জোর করে নিজের নামে করিয়ে নেবে এমন হুমকি দিচ্ছে। এই পৃথিবীতে তোমার মতন মানুষ খুব কম রয়েছে বেব। তোমার মতন মানুষ খুব কম রয়েছে বাবা, অন্যের জন্য এত কষ্ট সহ্য করতে পারে। এইটুকু বলে সেই সাধু একটা বড় ঝোলা বার করে প্রমোদের হাতে রেখে দেয়। তুমি খুব পরিশ্রমী মানুষ। পরিশ্রম করে তুমি তোমার ওই খরা জমিতে এই বীজগুলোকে পুঁতে দিও। সমস্যার সমাধান তুমি এখান থেকেই পেয়ে যাবে। কিন্তু বাবা, তক্ষুনি সাধু ওখান থেকে গায়েব হয়ে যান। প্রমোদ অবাক হয়ে এদিক ওদিকে তাকায়। সে বুঝতে পেরে গেছিল যে নিশ্চয়ই কোনো মায়াবী সাধু ছিলেন, যে ওনার সাহায্য করার জন্য ওখানে এসেছিলেন। প্রমোদ বাড়িতে গিয়ে আরতি আর বল্লিকে সমস্ত ঘটনা বলে দেয়। কিন্তু মাটি তো আকাল পড়েছে, তাহলে বীজ কি করে দেব? আমি আমার পরিশ্রম দিয়ে বীজগুলো ওই খারাপ জমিতে পুঁতে দেব, আর জলের বদলে নিজের ঘামের ব্যবহার করব। পরের দিন প্রমোদ নিজের আকাল পড়ে যাওয়া জমিতে সাধুর দেওয়া বীজ পুঁতে দেয়। জলের জায়গায় প্রমোদ সূর্যের কঠোর রোদে নিজের ঘামের ব্যবহার করছিল। কিছুক্ষণের মধ্যেই ওখানে একটা চমৎকার হয়। প্রমোদ যেই যেই জায়গায় বীজ পুঁতেছিল ওখানে বীজের জায়গায় বড় বড় সুন্দর সুন্দর বাড়ি তৈরি হয়ে যায়। প্রমোদ অবাক হয়ে সেই ঘরগুলো দেখে। হঠাৎ করে বানানো সেই ঘরগুলোকে দেখে সমস্ত গ্রামবাসীরা দৌড়ে দৌড়ে ওখানে পৌঁছায়। ওই ঘরের ভেতরে সুখ সুবিধের প্রত্যেক জিনিস ছিল। সেই সমস্ত ঘরের বাইরে বড় বড় টিউবওয়েলও ছিল, যার মধ্যে থেকে জল বেরোচ্ছিল। দেখলে গ্রামবাসীরা তোমরা সবাই, এসব ঈশ্বরের কৃপা। এই জলের সাহায্যে আমরা আমাদের গ্রামের খারাপ জমিগুলোকে উর্বর করে তুলতে পারি। কিন্তু আমরা বীজ কোত্থেকে নিয়ে আসবো? তক্ষুনি প্রমোদের চোখ পড়ে বাড়ির ভেতরে রাখা পটলির ওপর। ওই পটলিগুলোর মধ্যে সমস্ত রকমের বীজ রাখা ছিল। এই বাড়ির ভেতরে বীজও রাখা আছে বাল্লি, আর কয়েক মাসের মধ্যেই আমাদের জমি ফসল একেবারে ভরে যাবে। সমস্ত গ্রামবাসীরা ওই বীজের বানানো ঘরে থাকতে শুরু করে আর টিউবওয়েলের জল ব্যবহার করতে শুরু করে। সমস্ত গ্রামবাসীরা
আরাম করে সেই জাদুই তৈরি বাড়িতে নিজের জীবন যাপন করতে শুরু করে। আর এই কথাটা ঠাকুর একদম পছন্দ করছিল না। আর আমি তো এটাই বুঝতে পারছি না যে এই চমৎকারটা কি করে হলো। কিছু একটা ভাবুন ঠাকুর সাহেব, নাহলে কয়েক বছরের মধ্যেই এই গ্রামের লোকেরা সবাই বড় লোক হয়ে আমাদের সবাইকে জেলে পাঠিয়ে দেবে। আজকে রাত্রেই ওই সমস্ত বাড়িতে আগুন লাগিয়ে দেবো, ঠিক আছে? রাত্রিবেলায় ঠাকুর সেই ঘরে পেট্রোল ছিটিয়ে দেয়, কিন্তু যেইভাবে সে পেট্রোল ছেটাচ্ছিল ওই ঘরগুলোর ওপরে পেট্রোলের গন্ধ তাদের কাপড় থেকে বেরোচ্ছিল। আমাদের কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে ঠাকুর সাহেব। আরে এটা তোমার মনের ভুল, বুঝেছো? তাড়াতাড়ি আগুনটা লাগিয়ে দাও। যজ্ঞ ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কিন্তু দেখতে দেখতেই ঠাকুর আর ওদের দুজনের শরীর জ্বলতে শুরু করে। ওদের চিৎকার শুনে গ্রামবাসীরা বাইরে বেরিয়ে আসে। তোমাদের সমস্ত গ্রামবাসীদেরকে আগুন জ্বালিয়ে পোড়াতে এসেছিল, কিন্তু এই শিশুগুলো জানতো না যে এই জাদু বীজের জাদু ঘর এগুলো। তাই এখানে কেউ যদি একবার খারাপ বিচার নিয়ে আসে তাহলে সেটা সঙ্গে সঙ্গে তার সাথেই খারাপ হয়। তোমরা সবাই তোমাদের জীবন এই বাড়িতে আরাম করে কাটাতে পারো। প্রমোদ আজও নিজের গ্রামবাসীদের সাথে সেই জাদুই বীজের বাড়িতেই থাকে।